13 অক্টোবর 1972 উরুগুয়ের মন্টেভিডিও থেকে চিলির সান্তিয়াগোগামী ফেয়ারচাইল্ড FH-227D চার্টার বিমানটি আন্দিজ পর্বতমালার উপর দিয়ে উড়ে চলেছে। বিমানের ৪৫ জন যাত্রীর অধিকাংশই ওল্ড ক্রিশ্চিয়ান্স ক্লাবের রাগবি দলের তরুণ খেলোয়াড় এবং তাদের বন্ধু ও পরিবারের সদস্য। তাদের মধ্যে বিরাজ করছে এক উৎসবের আমেজ। চিলিতে একটি ম্যাচের জন্য তাদের এই যাত্রা। জানালার বাইরে আন্দিজের সাদা চূড়াগুলো মেঘের মধ্য দিয়ে উঁকি দিচ্ছে এক রুদ্ধশ্বাস কিন্তু ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। কিন্তু হঠাৎই সেই আনন্দময় পরিবেশ এক মুহূর্তের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হলো। বিমানটি এক ভয়ঙ্কর টার্বুলেন্স বা বায়ু প্রবাহের ঝাপটায় পড়তে শুরু করে। যাত্রীরা প্রচণ্ড ঝাঁকুনিতে সিটের সাথে আছড়ে পড়তে থাকে। ককপিটে অভিজ্ঞ পাইলট কর্নেল হুলিও ফেরাদাস এক মারাত্মক ভুল করে বসেন। ঘন মেঘের কারণে তিনি সামনের দিকে ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। তিনি ভেবেছিলেন যে তারা ইতোমধ্যে আন্দিজের বিপজ্জনক চূড়াগুলো পার করে ফেলেছেন এবং চিলির সমভূমির দিকে নামতে শুরু করেছেন। কিন্তু তিনি ভুল ভেবেছিলেন। বিমানটি যখন মেঘের স্তর ভেদ করে নিচে নেমে আসে তখন যাত্রীরা যা দেখে তাতে তাদের রক্তহীন হয়ে যায়। সামনে কোনো সবুজ উপত্যকা নয়, বরং মাত্র কয়েক ফুট দূরে রয়েছে পর্বতের এক বিশাল পাথুরে দেয়াল। পাইলট শেষ মুহূর্তে বিমানটিকে উপরে তোলার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে দেরি চাহর হয়ে গেছে। এক কান ফাটানোর শব্দে বিমানের ডান ডানাটি পাহাড়ের সাথে ধাক্কা লেগে ভেঙে যায়। এরপর বাম ডানাটিও বিমানের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সবশেষে লেজের অংশটিও খসে পড়ে। বিমানের সামনের অংশ অর্থাৎ ফিউজিলাজ তখন একটি নিয়ন্ত্রণহীন টর্পেডোর মতো ঘন্টায় প্রায় ৩৫০ কিলোমিটার বেগে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে স্লাইড করতে শুরু করে। অবশেষে প্রায় ১১,৭০০ ফুট উচ্চতায় এক বরফ শীতল উপত্যকায় এসে এটি থেমে যায়। কয়েক মুহূর্তের জন্য নেমে আসে এক পিন পতন, অশুভ নীরবতা। যেখানে জীবন ছিল সেখানে এখন শুধুই মৃত্যু আর ধ্বংসস্তূপ। এই ভয়াবহ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মারা যান ১২ জন, কিন্তু এটি ছিল গল্পের শুরু মাত্র। পরবর্তী ৭২ দিন ধরে যারা বেঁচে গিয়েছিলেন তারা মানব ইতিহাসের সবচেয়ে চরম এবং অকল্পনীয় টিকে থাকার সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন। ক্ষুধা, ঠান্ডা এবং প্রকৃতির নির্মমতার বিরুদ্ধে এই লড়াইয়ে তাদের এমন এক সিদ্ধান্ত নিতে হয়েছিল যা সভ্যতার সকল নৈতিকতার সীমানাকে প্রশ্নবিদ্ধ করে। কিভাবে তারা -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো খাবার, পানি বা উপযুক্ত আশ্রয় ছাড়াই ৭২ দিন বেঁচেছিলেন? কোন অদম্য শক্তি তাদের মানব অস্তিত্বের শেষ সীমায় ঠেলে নিয়ে যাওয়ার পরও বাঁচিয়ে রেখেছিল? আর কি ছিল সেই ভয়ঙ্কর গোপনীয়তা যা ছিল তাদের বেঁচে থাকার একমাত্র উপায়? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। এই গল্পের কেন্দ্রে যারা ছিলেন তারা কোনো সাধারণ যাত্রীদল ছিলেন না। তারা ছিলেন উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর একটি নামকরা ক্যাথলিক স্কুল স্টেলা মারিসের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত রাগবি দল ওল্ড ক্রিশ্চিয়ান্স ক্লাবের সদস্য। তারা ছিলেন মূলত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তান। রাগবি ছিল তাদের আবেগ এবং দলটি ছিল এক পরিবারের মতো। তাদের মধ্যে ছিল এক গভীর ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বন্ধন। ১৯৭২ সালের অক্টোবরে চিলির সান্তিয়াগোতে একটি রাগবি ম্যাচের জন্য তারা উরুগুয়ের বিমান বাহিনীর একটি ফেয়ারচাইল্ড বিমান ভাড়া করে। দলের ১৯ জন খেলোয়াড়ের পাশাপাশি তাদের সাথে যোগ দিয়েছিলেন তাদের বন্ধু, পরিবারের সদস্য এবং কিছু সমর্থক। সব মিলে ৪০ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য। যাত্রীদের গড় বয়স ছিল মাত্র ১৯ থেকে ২৫-এর মধ্যে। তারা ছিলেন জীবনের স্বর্ণালী সময়ে থাকা একদল তরুণ, যাদের চোখে ছিল স্বপ্ন আর বুকে ছিল অদম্য উৎসাহ। ১২ অক্টোবর তারা মন্টেভিডিও থেকে যাত্রা শুরু করে, কিন্তু আন্দিজ পর্বতমালার আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল। তাই পাইলট আর্জেন্টিনায় আন্দিজের ঠিক গোড়ায় অবস্থিত শহর মেন্দোজাতে অবতরণের সিদ্ধান্ত নেন। সেখানে তারা এক রাত কাটায়। তরুণ খেলোয়াড়রা এই অপ্রত্যাশিত বিরতিকে একটি ছোটখাটো ছুটি হিসেবে দেখছিল। পরদিন ১৩ অক্টোবর শুক্রবার আবহাওয়া কিছুটা উন্নত হওয়ায় তারা আবার চিলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ফ্রাইডে দ্য 13th বা শুক্রবার 13 তারিখ নিয়ে যে কুসংস্কার প্রচলিত আছে তা নিয়ে তারা হাসি ঠাট্টা করেছিল। তারা কল্পনাও করতে পারেনি যে এই দিনটি তাদের জীবনের সবচেয়ে কালো অধ্যায়ে পরিণত হতে চলেছে। মেন্দোজা থেকে সান্তিয়াগো যাওয়ার পথটি ছিল সরাসরি আন্দিজের উপর দিয়ে, কিন্তু ফেয়ারচাইল্ড বিমানটি অধিক উচ্চতায় উড়ার মতো ছিল না। তাই পাইলটকে সরাসরি উঁচু চূড়াগুলো পার না করে পর্বতমালার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট গিরিপথ ধরে উঠতে হচ্ছিল। 1 ঘন্টারও কম সময়ের যাত্রাপথে আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করে। ঘন মেঘ এবং তুষারপাত পাইলটের দৃষ্টিপথে বাধার সৃষ্টি করছিল। এই পরিস্থিতিতে পাইলট কর্নেল হুলিও ফেরাদাস এবং কো পাইলট দান্তে লাগুডারা শুধুমাত্র তাদের যন্ত্রের উপর নির্ভর করে বিমান চালাচ্ছিলেন। কিন্তু তারা এক মারাত্মক ভুল করে বসেন, যা কন্ট্রোল ফ্লাইট ইন্টু টেরেন CFIT নামে পরিচিত। এর অর্থ হল বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও পাইলটের ভুলের কারণে এটি পাহাড় বা ভূমির সাথে ধাক্কা খায়। পাইলট ভেবেছিলেন যে তিনি ইতোমধ্যে চিলির কুরিকো শহরের গিরিপথ পার করে ফেলেছেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান যে তিনি সান্তিয়াগো উপত্যকার দিকে নামতে শুরু করছেন, কিন্তু বাস্তবে তিনি তখনও আন্দিজের গভীরে উঁচু উঁচু চূড়াগুলোর মধ্যেই ছিলেন। যখন বিমানটি মেঘের স্তর থেকে বেরিয়ে আসে তখন কো পাইলট লাগুডারা চিৎকার করে ওঠেন, কারণ তিনি দেখতে পান যে সামনে মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে রয়েছে পর্বতের এক কালো পাথুরে চূড়া। পাইলট শেষ মুহূর্তে বিমানের ইঞ্জিনকে সর্বোচ্চ শক্তিতে নিয়ে গিয়ে বিমানটিকে খাড়াভাবে উপরে তোলার চেষ্টা করেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। বিমানটি নিচের অংশ প্রথমে একটি চূড়ায় ধাক্কা খায়, এরপর ডান ডানাটি ভেঙে উড়ে যায়। ডান ডানার ধাক্কায় বিমানের লেজের অংশটিও বিচ্ছিন্ন হয়ে যায়, যার সাথে বিমানের পেছনের অংশে বসে থাকা বেশ কয়েকজন যাত্রী এবং ক্রু শূন্যে ছিটকে পড়েন। ডানা এবং লেজবিহীন বিমানের মূল কাঠামো বা ফিউজেলাজ, যা তখন একটি ধাতব নলের মতো, সেটি বরফের উপর আছড়ে পড়ে এবং একটি স্কিয়ের মতো অবিশ্বাস্য গতিতে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে স্লাইড করতে শুরু করে। অবশেষে প্রায় 2 কিলোমিটার স্লাইড করার পর একটি বিশাল বরফের স্তূপের সাথে ধাক্কা লেগে এটি থেমে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় 45 জনের মধ্যে 12 জন তাৎক্ষণিকভাবে বা প্রথম কয়েক ঘন্টার মধ্যে মারা যান। যারা বেঁচে ছিলেন তারা নিজেদের আবিষ্কার করেন এক বরফ শীতল নরকের মধ্যে। দুর্ঘটনার পর প্রথম কয়েক ঘন্টা ছিল শুধুই বিশৃঙ্খলা, যন্ত্রণা আর আতঙ্কের। বিমানের ভাঙা ফিউজেলাজের ভেতরটা ছিল এক বিভীষিকাময় দৃশ্য। জীবিত এবং মৃতদের দেহ একে অপরের উপর স্তূপীকৃত হয়েছিল। ভাঙা সিট, ধাতব পাত এবং যাত্রীদের জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। আহতদের আর্তনাদ এবং গোঙানির শব্দে বাতাস ভারী হয়ে উঠেছিল। প্রথম রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে তারা আন্দিজের নির্মম বাস্তবতার মুখোমুখি হয়। তাপমাত্রা দ্রুত -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। তাদের পরনে ছিল উরুগুয়ের বসন্তকালীন হালকা পোশাক, যা এই ভয়ঙ্কর ঠান্ডার জন্য একেবারেই উপযুক্ত ছিল না। ভাঙা বিমানটির ফিউজেলাজই ছিল তাদের একমাত্র আশ্রয়। তারা ভাঙা সিট এবং সুটকেস দিয়ে ফিউজেলাজের খোলা মুখগুলো বন্ধ করার চেষ্টা করে, যাতে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে না পারে। কিন্তু এই চরম বিশৃঙ্খলার মধ্যেও মানবাত্মার এক অবিশ্বাস্য শক্তি প্রকাশ পেতে শুরু করে। দলের রাগবি অধিনায়ক মার্সেলো পেরেজ দেল কাস্তিলো দ্রুত নেতৃত্বের দায়িত্ব নেন। যদিও তার নিজেরও পা ভেঙে গিয়েছিল, তবে তিনি অন্যদের সংগঠিত করার চেষ্টা করেন। রবার্তো কানেসা এবং গুস্তাভো জেরভিনো দুজনই ছিল দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্র। তারা তাদের সীমিত জ্ঞান দিয়ে আহতদের সেবা করতে শুরু করে। প্রথম সকালে যখন সূর্যের আলো বরফের উপর প্রতিফলিত হয়ে নতুন একটি দিনের শুরুর ঘোষণা দেয়, তখন তারা তাদের পরিস্থিতির ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করতে পারে। চারদিকে যত দূর চোখ যায় শুধু সাদা বরফ আর উঁচু পর্বতের চূড়া। কোনো গাছপালা, কোনো জীবনের চিহ্ন নেই। তারা বুঝতে পারে যে তারা সভ্য জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই সময় তাদের একমাত্র আশা ছিল দ্রুত উদ্ধার। তারা নিশ্চিত ছিল যে বিমানটি নিখোঁজ হওয়ার খবর পেয়েই এক বিশাল উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তাদের খুঁজে পাওয়া যাবে। ফিউজেলাজের মধ্যে তারা কিছু চকলেট বার, ক্র্যাকার্স এবং কয়েক বোতল ওয়াইন খুঁজে পায়। মার্সেলো অত্যন্ত কঠোরভাবে এই সীমিত খাবার রেশন করার ব্যবস্থা করেন, যাতে উদ্ধার আসার আগ পর্যন্ত তারা টিকে থাকতে পারে। তাদের আশাকে আরও বাড়িয়ে দেয় যখন রয় হার্লি নামে একজন যাত্রী একটি ছোট ট্রানজিস্টর রেডিও খুঁজে পায়।
যদিও বিমানের মূল রেডিওটি নষ্ট হয়ে গিয়েছিল। এই ছোট রেডিওটি হয়ে ওঠে বাইরের জগতের সাথে তাদের একমাত্র সংযোগ। প্রতিদিন তারা অধীর আগ্রহে রেডিও নব ঘোরাতে থাকে, শুধুমাত্র একটি খবর শোনার জন্য যে তাদের খুঁজে পাওয়া গেছে। কিন্তু দিন গড়াতে থাকে এবং কোনো আশার খবর আসে না। দিনগুলো এক এক করে পার হতে থাকে। প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠত এই আশায় যে আজ হয়তো উদ্ধারকারী বিমানের শব্দ শোনা যাবে, কিন্তু প্রতিটি দিনই শেষ হতো হতাশায়। বরফ সাদা নিস্তব্ধতাকে ভেঙে কোনো শব্দ আসত না। ক্ষুধা, ঠান্ডা এবং উচ্চতাজনিত অসুস্থতায় তাদের শরীর দুর্বল হয়ে পড়ছিল। সূর্যের তীব্র আলোয় তাদের অনেকেরই স্নো ব্লাইন্ডনেস বা সাময়িক অন্ধত্ব দেখা দেয়। তাদের ঠোঁট ফেটে রক্ত পড়ছিল এবং চামড়া তুষার ক্ষতে জর্জরিত হচ্ছিল। প্রথম কয়েকদিনে আহতদের মধ্যে আরও 5 জন মারা যায়, যা জীবিতদের সংখ্যা 33 থেকে 28-এ নামিয়ে আনে। তাদের সামান্য খাবারের ভাণ্ডার ফুরিয়ে আসছিল দ্রুত। তারা বিমানের সিটের চামড়া ছিঁড়ে খেতে শুরু করে, কিন্তু তা ছিল অখাদ্য এবং পুষ্টিহীন। বেঁচে থাকার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। তারপর দুর্ঘটনার 11তম দিনে সেই মুহূর্তটি আসে যা তাদের শেষ আশাটুকু কেড়ে নেয়। রয় হার্লি রেডিওতে উরুগুয়ের একটি সংবাদ শুনতে পায়। সংবাদ পাঠক এক বিষণ্ণ কণ্ঠে ঘোষণা করেন যে উরুগুয়ে, চিলি এবং আর্জেন্টিনার সম্মিলিত উদ্ধারকারী দল টানা 8 দিন ধরে অনুসন্ধান চালানোর পরও ফ্লাইট 571-এর কোনো চিহ্ন খুঁজে পায়নি। আন্দিজের প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধান অভিযান আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। বিমান এবং এর যাত্রীরা হারিয়ে গেছে বলে ধরে নেওয়া হয়েছে। এই খবরটি ছিল এক ভয়াবহ মানসিক আঘাত। এর অর্থ হল কেউ আর তাদের খুঁজছে না, বিশ্বও তাদের মৃত বলে ধরে নিয়েছে। তারা এখন একা, সম্পূর্ণ একা। এই বরফ নরকে তাদের নিজেদেরই বেঁচে থাকার উপায় খুঁজে বের করতে হবে, অথবা অনাহারে এবং ঠান্ডায় জমে মরতে হবে। এই চরম হতাশার মধ্যেই তাদের সামনে এক ভয়ঙ্কর এবং অকল্পনীয় সত্য এসে দাঁড়ায়। তাদের খাবার ফুরিয়ে গেছে। বেঁচে থাকার জন্য তাদের প্রোটিনের প্রয়োজন, আর সেই প্রোটিনের একমাত্র উৎস হল তাদের চারপাশে বরফের নিচে শায়িত তাদেরই মৃত বন্ধু এবং সঙ্গীদের দেহ, যাই হিমায়িত পরিবেশে প্রাকৃতিকভাবেই সংরক্ষিত ছিল। এই ধারণাটি ছিল তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তারা ছিল একদল ধর্মপ্রাণ ক্যাথলিক তরুণ। তাদের বিশ্বাস অনুযায়ী মানুষের দেহ হল আত্মার মন্দির, এবং এটিকে অপবিত্র করা বা নরমাংস ভক্ষণ করা এটি ছিল এক অসম্ভব কল্পনা, এক মারাত্মক পাপ। ফিউজেলাজের ভেতরে শুরু হয় এক যন্ত্রণাদায়ক বিতর্ক। একদিকে ছিল বেঁচে থাকার আদিম প্রবৃত্তি, আর অন্যদিকে ছিল শত শত বছরের সভ্যতা, নৈতিকতা এবং ধর্মীয় বিশ্বাস। কয়েকজন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে বলে এর চেয়ে মরে যাওয়া ভালো। তারা যুক্তি দেয় যে ঈশ্বর তাদের এমন পাপ কাজ করতে দেখতে চান না। কিন্তু অন্যরা, বিশেষ করে মেডিকেল ছাত্র রবার্তো কানেসা, এক ভিন্ন যুক্তি তুলে ধরেন। তিনি বলেন ঈশ্বর নিশ্চয় চান আমরা বেঁচে থাকি। যদি আমাদের বেঁচে থাকার জন্য এই পথটি খোলা থাকে, তবে এটি হয়তো ঈশ্বরের ইচ্ছা। তিনি এটিকে যিশুর শেষ ভোজ বা হলি কমিউনিয়নের সাথে তুলনা করেন, যেখানে যিশু তার শিষ্যদের রুটি এবং ওয়াইন দিয়ে বলেছিলেন, এটি গ্রহণ করো এবং খাও, এটি আমার শরীর। তাদের মৃত সঙ্গীরাও হয়তো চাইবে যে তাদের দেহগুলো তাদের বন্ধুদের জীবন বাঁচাতে কাজে লাগুক। এই বিতর্ক চলে কয়েকদিন ধরে। অনাহারে তাদের শরীর ভেঙে পড়ছিল। অবশেষে যখন মৃত্যু অনিবার্য হয়ে ওঠে, তখন তারা এক সম্মিলিত এবং বেদনাদায়ক সিদ্ধান্তে পৌঁছায়, তারা বেঁচে থাকবে। কিন্তু সিদ্ধান্ত নেয়া এক জিনিস, আর তা বাস্তবায়ন করা আরেক জিনিস। কেউ এই ভয়ঙ্কর কাজটি শুরু করতে পারছিল না। অবশেষে রবার্তো কানেসা, সবচেয়ে বাস্তববাদী এবং দৃঢ়চেতাদের একজন, বিমানের ভাঙা কাচের একটি টুকরো হাতে তুলে নেন এবং প্রথম দেহটির দিকে এগিয়ে যান। এই কাজটি ছিল তাদের সভ্য জীবনের শেষ চিহ্নটুকু মুছে ফেলার মতো। এটি ছিল এমন এক গভীর মানসিক আঘাত যা তাদের প্রত্যেককে সারা জীবনের জন্য তাড়িয়ে বেড়াবে। কিন্তু এই সিদ্ধান্তের ফলেই তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তিটুকু পায়। সেই ভয়ঙ্কর সিদ্ধান্তটি নেয়ার পর বেঁচে যাওয়া যাত্রীরা এক নতুন এবং বিষণ্ণ জীবনযাত্রায় অভ্যস্ত হতে শুরু করে। তারা তাদের মৃত সঙ্গীতের দেহকে আর ব্যক্তিগতভাবে না দেখে শুধুমাত্র বেঁচে থাকার একটি উপায় হিসেবে দেখতে বাধ্য হয়।
গুস্তাভো জেরবিনো এবং আরও কয়েকজন এই কঠিন কাজটি করার দায়িত্ব নেয়, যাতে অন্যদের এই মানসিক যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি দেয়া যায়। তারা একটি নিয়ম তৈরি করে যে তারা কোনো নারী বা তাদের নিজেদের পরিবারের সদস্যদের দেহ স্পর্শ করবে না। তারা একটি ছোট সমাজ গঠন করে, যেখানে প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব ছিল। একদল বরফ গলিয়ে পানি তৈরি করত, আরেক দল ক্ষতস্থান পরিষ্কার করত এবং অন্য দল ফিউজিলাজ মেরামত করত। তারা ধীরে ধীরে এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল আয়ত্ত করছিল। মনে হচ্ছিল তারা হয়তো বসন্তকাল পর্যন্ত টিকে থাকতে পারবে, যখন বরফ গলবে এবং তারা পাহাড় থেকে নামার চেষ্টা করতে পারবে। কিন্তু আন্দিজ পর্বতমালা তাদের পরীক্ষা নেয়া তখনও শেষ করেনি। 29 অক্টোবর রাতে, দুর্ঘটনার 17তম দিনে, যখন তারা সবাই ফিউজিলাজের ভেতরে ঘুমাচ্ছিল, তখন প্রকৃতি তার সবচেয়ে নির্মম আঘাতটি হানে। পর্বতের উপর থেকে এক বিশাল তুষার ধস বা অ্যাভালাঞ্চ নেমে আসে এবং মুহূর্তের মধ্যে তাদের একমাত্র আশ্রয় ফিউজিলাজটিকে সম্পূর্ণরূপে বরফের নিচে কবর দিয়ে দেয়। ফিউজিলাজের ভেতরে নেমে আসে আলকাত্রার মতো অন্ধকার। বরফের চাপে ফিউজিলাজের ভেতরটা আরও ছোট হয়ে আসে। বরফের নিচে জীবন্ত কবর হয়ে যায় তাদের। এই ঘটনায় আরও 8 জন যাত্রী মারা যায়, যাদের মধ্যে ছিলেন দলের অধিনায়ক মার্সেলো পেরেজ এবং শেষ জীবিত নারী যাত্রী লিলিয়ানা মেথেল। বেঁচে যাওয়া 19 জন তখন বরফের নিচে এক সংকুচিত এবং অক্সিজেনহীন ফাঁদে আটকা পড়ে। এটি ছিল তাদের টিকে থাকার সংগ্রামের সবচেয়ে অন্ধকার মুহূর্ত। ঠিক যখন তারা ভেবেছিল যে তারা বেঁচে থাকার একটি উপায় খুঁজে পেয়েছে, তখনই প্রকৃতি তাদের কাছ থেকে সেই সুযোগটিও কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু এই চরম হতাশার মধ্যেও নন্দ পারাদো, যার দুর্ঘটনার সময় মাথার খুলিতে গুরুতর আঘাত লেগেছিল এবং যিনি তার মা ও বোন উভয়কে এই দুর্ঘটনায় হারিয়েছিলেন, তিনি হাল ছাড়েননি। বেঁচে থাকার এক তীব্র ইচ্ছা থেকে তিনি একটি ধাতব রড দিয়ে ফিউজিলাজের উপরে জমে থাকা বরফ খুঁড়তে শুরু করেন। কয়েক ঘন্টার চেষ্টার পর তিনি বরফের পুরু স্তর ভেদ করে একটি ছোট গর্ত তৈরি করতে সক্ষম হন, যা তাদের সবাইকে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার হাত থেকে বাঁচায়। 3 দিন ধরে তারা সেই বরফের কবরে আটকা পড়ে থাকে। বাইরে তখন এক ভয়ঙ্কর তুষার ঝড় চলছিল। অবশেষে ঝড় থামার পর তারা গর্তটি বড় করে একে একে বাইরে বেরিয়ে আসে। তারা যা দেখে তা ছিল এক হৃদয় বিদারক দৃশ্য। তাদের আশ্রয়স্থলটি এখন বরফের নিচে এবং তাদের আরও 8 জন সঙ্গী চিরদিনের জন্য হারিয়ে গেছে। এই তুষার ধসের ঘটনাটি ছিল একাধারে একটি বিপর্যয় এবং একটি আশীর্বাদ। এটি তাদের শেখায় যে ফিউজিলাজের ভেতরে অপেক্ষা করা মানে নিশ্চিত মৃত্যু। তাদের এখান থেকে বেরিয়ে যেতেই হবে। তাদের আর প্রকৃতির দয়ার উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। তাদের নিজেদের ভাগ্য নিজেদেরই তৈরি করে নিতে হবে। এই ঘটনাটি তাদের মনে চূড়ান্ত অভিযানের জন্য দৃঢ় সংকল্পের জন্ম দেয়। তুষারধসের পর বেঁচে যাওয়া যাত্রীরা বুঝতে পারে যে তাদের একমাত্র বাঁচার উপায় হল পাহাড় পেরিয়ে সাহায্য খোঁজা। কিন্তু কোন দিকে যেতে হবে? এটি ছিল $1 মিলিয়ন প্রশ্ন। পাইলট যেহেতু বলেছিলেন যে তিনি কুরিকো পার করে ফেলেছেন, তাই তাদের অনেকেই বিশ্বাস করত যে তারা আন্দিজের পূর্ব দিকে অর্থাৎ আর্জেন্টিনার দিকে রয়েছে এবং চিলি এখনও অনেক দূরে। কিন্তু নন্দ পারাদো যুক্তি দেন যে পাইলট নিশ্চয়ই তার গন্তব্যের কাছাকাছি ছিলেন, তাই তাদের পশ্চিম দিকে চিলির দিকে যাওয়া উচিত। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে একটি অভিযাত্রী দল পাঠাবে। কিন্তু কে যাবে? এই যাত্রার জন্য প্রয়োজন ছিল শারীরিক এবং মানসিক শক্তির। নন্দ পারাদো স্বেচ্ছায় এগিয়ে আসেন। দুর্ঘটনায় তার মা এবং ছোট বোন উভয়কেই হারানোর পর তার আর হারানোর কিছু ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল এই পর্বত থেকে বেরিয়ে যাওয়া অথবা এই চেষ্টায় মৃত্যুবরণ করা। তার সাথে যোগ দেন রবার্তো কানেসা, মেডিকেল ছাত্র, যিনি ছিলেন শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী এবং মানসিকভাবে সবচেয়ে দৃঢ়। প্রথমে আন্তোনিও ভিজিন্টিন তাদের সাথে যোগ দেন অতিরিক্ত রসদ এবং উষ্ণ পোশাক বহন করার জন্য। এই অভিযানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাতের ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচা। তারা বুঝতে পারে যে তাদের একটি স্লিপিং ব্যাগের প্রয়োজন। কার্লিটোস 5 নামে একজন যাত্রী তার মায়ের সেলাইয়ের দক্ষতা থেকে অনুপ্রাণিত হয়ে বিমানের লেজের অংশ থেকে উদ্ধার করা ইনসুলেশন এবং অন্যান্য কাপড় একসাথে সেলাই করে একটি স্লিপিং ব্যাগ তৈরি করার প্রস্তাব দেন। কয়েকদিন ধরে অন্যরা যখন রসদ সংগ্রহ করছিল, তখন একদল তরুণ সুই সুতো দিয়ে একটি কার্যকর স্লিপিং ব্যাগ তৈরি করে। এটি ছিল তাদের সম্মিলিত বুদ্ধিমত্তা এবং
টিকে থাকার জন্য উদ্ভাবনী শক্তির এক অসাধারণ উদাহরণ। 12 ডিসেম্বর দুর্ঘটনার 60তম দিনে নন্দ, রবার্তো এবং আন্তোনিও তাদের চূড়ান্ত অভিযান শুরু করেন। তাদের লক্ষ্য ছিল পশ্চিমে অবস্থিত সবচেয়ে উঁচু চূড়াটি পার করা। তারা ভেবেছিল সেই চূড়ার ওপারেই হয়তো চিলির সবুজ উপত্যকা দেখা যাবে, কিন্তু চূড়ায় ওঠার পথটি ছিল তাদের কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন। প্রায় 12,000 ফুট উচ্চতায় অক্সিজেনের অভাবে তাদের প্রতিটি পদক্ষেপ ছিল এক যন্ত্রণার মতো। বরফ ছিল গভীর এবং নরম, যেখানে তাদের পা ডুবে যাচ্ছিল। 3 দিন ধরে অমানসিক পরিশ্রম করার পর নন্দ এবং পারাদো চূড়ার শীর্ষে পৌঁছান। কিন্তু তিনি যা দেখেন তাতে তার হৃদয় ভেঙে যায়। সামনে কোনো সবুজ উপত্যকা ছিল না। যতদূর চোখ যায় শুধু বরফ ঢাকা পর্বতের পর পর্বত, ঢেউয়ের মতো দিগন্ত পর্যন্ত বিস্তৃত। সেই মুহূর্তে তিনি রবার্তোকে বলেন, রবার্তো, আমরা বোধহয় শেষ। কিন্তু সেই চরম হতাশার মুহূর্তেও নন্দ হাল ছাড়েননি। তিনি আরও পশ্চিমে দিগন্তের দিকে তাকান এবং অনেক দূরে 2টি পর্বতের চূড়া দেখতে পান, যেগুলোর মাথায় কোনো বরফ নেই। তিনি বুঝতে পারেন যে এটি হয়তো আন্দিজের শেষ সীমানা। তিনি রবার্তোকে বলেন, হয়তো আমরা পারব। তারা বুঝতে পারে যে এই যাত্রা তাদের ধারণার চেয়ে অনেক বেশি দীর্ঘ হবে। তাই তারা আন্তোনিওকে ক্র্যাশ সাইটে ফিরে যাওয়ার নির্দেশ দেয়, যাতে তার ভাগের খাবারটুকু তারা দুজনে ব্যবহার করতে পারে। এরপর নন্দ এবং রবার্তো তাদের জীবনের সবচেয়ে কঠিন যাত্রাটি শুরু করেন পর্বতের চূড়া থেকে নিচের দিকে, চিলির দিকে। তারা 7 দিন ধরে হাঁটতে থাকে। তারা বরফের লাইন পার করে পাথুরে উপত্যকায় নামে। তারা একটি ছোট নদীর উৎস খুঁজে পায় এবং সেই নদীকে অনুসরণ করতে শুরু করে, কারণ তারা জানত নদী সবসময়ই সভ্যতার দিকেই প্রবাহিত হয়। ধীরে ধীরে তারা জীবনের চিহ্ন দেখতে শুরু করে। প্রথমে শ্যাওলা, তারপর ঘাস, পোকামাকড় এবং অবশেষে একটি গিরি খাতে তারা কয়েকটি গরু দেখতে পায়। সভ্য জগৎ আর খুব বেশি দূরে নয়। দশ দিন ধরে হাঁটার পর নন্দ এবং রবার্তো সম্পূর্ণ অবসন্ন এবং ক্ষুধার্ত অবস্থায় একটি নদীর তীরে এসে পৌঁছায়। নদীর ওপারে তারা ঘোড়ার পিঠে একজন মানুষকে দেখতে পায়। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু নদীর গর্জনে তাদের গলার স্বর হারিয়ে যায়। সেই ব্যক্তিটি, যার নাম ছিল সার্জিও কাতালান, একজন সাধারণ চিলিয়ান পশুপালক। তিনি তাদের দেখতে পান, কিন্তু কিছুই শুনতে পান না। পরদিন কাতালান আবার ফিরে আসেন। এবার তিনি একটি পাথরখণ্ডের সাথে একটি কাগজ এবং একটি পেন্সিল বেঁধে নদীর ওপারে ছুঁড়ে দেন। নন্দ কাঁপা কাঁপা হাতে কাগজটিতে তাদের গল্প লেখেন। আমি একটি বিমান থেকে এসেছি যা পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। আমি উরুগুয়ের নাগরিক। আমরা 10 দিন ধরে হাঁটছি। আমাদের বিমানে এখনো 14 জন আহত ব্যক্তি বেঁচে আছে। আমাদের কাছে কোনো খাবার নেই এবং আমরা খুবই দুর্বল। দয়া করে আপনারা কখন আমাদের উদ্ধার করতে আসবেন? আমরা আর হাঁটতে পারছি না। এই নোটটি পড়ার পর সার্জিও কাতালান বুঝতে পারেন যে তিনি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন। তিনি তাদের রুটি এবং পনির ছুঁড়ে দেন এবং তাদের অপেক্ষা করতে বলে সাহায্যের জন্য ছোটেন। তিনি প্রায় 10 ঘন্টা ধরে ঘোড়া ছুটিয়ে নিকটতম পুলিশ স্টেশনে পৌঁছান এবং খবরটি দেন। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। 2 মাসেরও বেশি সময় আগে হারিয়ে যাওয়া একটি বিমানের যাত্রীরা এখনও বেঁচে থাকতে পারে, এটা ছিল এক অবিশ্বাস্য খবর। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নেয় এবং একটি উদ্ধারকারী দল পাঠায়। 22 ডিসেম্বর 1972 2টি হেলিকপ্টার নন্দ এবং রবার্তোকে নিয়ে সেই উপত্যকার দিকে উড়ে যায়, যেখানে তাদের সঙ্গীরা তখনও অপেক্ষা করছিল। যখন বেঁচে থাকা 14 জন যাত্রী হেলিকপ্টারের শব্দ শুনতে পায়, তখন তারা প্রথমে বিশ্বাস করতে পারেনি। তারা ভেবেছিল এটি তাদের মনের ভুল। কিন্তু যখন হেলিকপ্টারগুলো তাদের মাথার উপর চক্কর দিতে শুরু করে, তখন তাদের উল্লাস এবং কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তাদের 72 দিনের নরকবাসের অবসান ঘটতে চলেছে। প্রতিকূল আবহাওয়া এবং উচ্চতার কারণে হেলিকপ্টারগুলো একেবারে সকল যাত্রীকে উদ্ধার করতে পারেনি। সেদিন মাত্র অর্ধেককে উদ্ধার করা হয় এবং বাকিদের আরও একটি রাত সেই ধ্বংসস্তূপের মধ্যে কাটাতে হয়। তবে এবার তাদের সাথে ছিল উদ্ধারকারী দলের সদস্যরা এবং খাবার। পরদিন 23 ডিসেম্বর বাকিদেরও উদ্ধার করা হয়। বিশ্বজুড়ে এই ঘটনাটি মিরাকল অব দ্য আন্দিজ বা আন্দিজের অলৌকিক ঘটনা হিসেবে পরিচিতি পায়, যে 16 জন তরুণ 72 দিন ধরে
প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে ফিরেছিল তারা রাতারাতি আন্তর্জাতিক খবরে পরিণত হয়। কিন্তু তাদের ফিরে আসার আনন্দের সাথে সাথেই এক কঠিন প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, তারা কিভাবে বেঁচেছিল। মঞ্চেভিডিওতে ফিরে আসার পর এক সংবাদ সম্মেলনে বেঁচে যাওয়া যাত্রীরা সাহসিকতার সাথে তাদের টিকে থাকার সম্পূর্ণ গল্পটি বর্ণনা করে। তারা অকপটে স্বীকার করে যে বেঁচে থাকার জন্য তাদের মৃত সঙ্গীতের দেহ খেতে হয়েছিল। তাদের এই সততা এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ক্যাথলিক চার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে এই চরম পরিস্থিতিতে তাদের এই কাজ কোনো পাপ ছিল না, কারণ এটি ছিল বেঁচে থাকার জন্য অপরিহার্য। ফ্লাইট 571-এর গল্পটি শুধুমাত্র একটি টিকে থাকার কাহিনী নয়, এটি মানব প্রকৃতি, সমাজ এবং নৈতিকতার এক গভীর পরীক্ষাও। কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল। দুর্ঘটনার পর তারা কোনো বিশৃঙ্খল জনতা হয়ে যায়নি, বরং দ্রুত একটি কার্যকর সমাজ গঠন করেছিল। রাগবি দলের অধিনায়ক মার্সেলো পেরেজ প্রথম দিকে নেতৃত্ব দেন। তার মৃত্যুর পর নেতৃত্ব কোনো একক ব্যক্তির হাতে না থেকে বরং একটি গণতান্ত্রিক এবং সম্মিলিত প্রক্রিয়ায় বিকশিত হয়। নন্দো, রবার্তো এবং কার্লিটোসের মতো শক্তিশালী ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে শ্রম বিভাজন ছিল অত্যন্ত স্পষ্ট। একদল পানি তৈরি করত, আরেক দল দেহ কাটার মতো কঠিন কাজটি করত। মেডিকেল ছাত্ররা আহতদের দেখাশোনা করত। এই সামাজিক কাঠামোই তাদের ঐক্যবদ্ধ রেখেছিল। তাদের ক্যাথলিক বিশ্বাস ছিল একটি দ্বিধারী তলোয়ারের মতো। একদিকে এই বিশ্বাসী নরমাংস ভক্ষণের বিরুদ্ধে সবচেয়ে বড় মানসিক বাধা তৈরি করেছিল, কিন্তু অন্যদিকে এই বিশ্বাসই তাদের সেই বাধা অতিক্রম করতে সাহায্য করেছিল। তারা তাদের কাজকে ঈশ্বরের ইচ্ছার একটি রূপ হিসেবে ব্যাখ্যা করে এবং হলি কমিউনিয়নের সাথে তুলনা করে মানসিক সান্ত্বনা খুঁজে পেয়েছিল। বিশ্বাস তাদের হতাশার মুহূর্তে আশা দিয়েছে এবং তাদের কাজকে একটি নৈতিক ভিত্তি দিয়েছে। ৭২ দিন ধরে এই চরম পরিস্থিতিতে টিকে থাকার জন্য প্রয়োজন ছিল অবিশ্বাস্য মানসিক শক্তির। তাদের বেঁচে থাকার পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল তাদের একে অপরের প্রতি বন্ধুত্ব এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। যখন বাইরের জগৎ থেকে উদ্ধারের আশা শেষ হয়ে যায়, তখন তারা নিজেদের মধ্যে এক নতুন উদ্দেশ্য খুঁজে পায়, নিজেদের প্রচেষ্টায় নিজেদের উদ্ধার করা। এই উদ্দেশ্যই তাদের চূড়ান্ত অভিযান শুরু করতে অনুপ্রাণিত করেছিল। এই ঘটনাটি নৈতিকতার এক ক্লাসিক প্রশ্ন তুলে ধরে। বেঁচে থাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে? তাদের নরমাংস ভক্ষণের সিদ্ধান্তটি কি নৈতিকভাবে সঠিক ছিল? বেশিরভাগ নীতিবিদ এবং ধর্মতত্ত্ববিদ একমত যে এই পরিস্থিতিতে যেখানে অন্য কোনো বিকল্প ছিল না, সেখানে তাদের কাজটি ছিল নৈতিকভাবে সমর্থনযোগ্য। এটি লাইফবোট এথিক্সের এক চরম উদাহরণ, যেখানে সাধারণ সময়ের নৈতিক নিয়মগুলো প্রযোজ্য হয় না। যদিও এই ঘটনাটিকে মিরাকল বা অলৌকিক বলা হয়, কিন্তু বেঁচে যাওয়া যাত্রীরা নিজেরা মনে করেন এটি কোনো দৈব ঘটনা ছিল না। এটি ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টা, বুদ্ধিমত্তা, ত্যাগ এবং অদম্য ইচ্ছাশক্তির ফল। অলৌকিক ঘটনাটি যদি কিছু হয়ে থাকে, তবে তা হল সার্জিও কাতালানের সাথে তাদের সাক্ষাৎ। কিন্তু সেই সাক্ষাৎ সম্ভব হয়েছিল নন্দ এবং রবার্তোর 10 দিনের অমানসিক অভিযানের ফলেই। মিরাকল অব দ্য আন্দিজের গল্পটি মানব ইতিহাসের পাতায় এক অমোচনীয় কালিতে লেখা থাকবে। এটি একদিকে যেমন এক ভয়াবহ দুর্ঘটনার করুণ কাহিনী, তেমনি অন্যদিকে এটি মানবাত্মার সহনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং বন্ধুত্বের এক চূড়ান্ত উদাহরণ। এই 16 জন তরুণকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল যা আমাদের সভ্যতার খোলসকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং আমাদের বেঁচে থাকার আদিম প্রবৃত্তির সামনে দাঁড় করিয়ে দেয়। তারা দেখিয়েছে যে সবচেয়ে অন্ধকার মুহূর্তেও মানুষ কিভাবে একে অপরের সাহায্যে একটি সমাজ গঠন করতে পারে, কিভাবে নৈতিকতার নতুন সংজ্ঞা তৈরি করতে পারে এবং কিভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে। তাদের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মানব জীবন কতটা ভঙ্গুর, কিন্তু মানবাত্মা কতটা শক্তিশালী। এটি শুধুমাত্র টিকে থাকার গল্প নয়, এটি জীবনের প্রতি ভালোবাসার গল্প। সেই ভালোবাসা যা নন্দ পারাদোকে তার মৃত মা ও বোনের স্মরণে পাহাড়ের চূড়ায় উঠতে বাধ্য করেছিল এবং যা তাদের সবাইকে ৭২ দিন পর তাদের পরিবারের কাছে ফিরে এনেছিল। এটি এক অলৌকিক ঘটনা, তবে এই অলৌকিকের স্রষ্টা কোনো দৈব শক্তি নয়, বরং খোদ মানুষই।